আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মির্জা। হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাস ক্ষেত্রে ৩ নম্বর কূপের নতুন গ্যাসের সন্ধান মিলেছে। সম্প্রতি কূপটির সংস্কার বা ওয়ার্ক ওভার কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পর সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড SGFL এ তথ্য নিশ্চিত করেছে। প্রাপ্ত তথ্যে জানা যায় আগামী 10 বছরে এই কূপ থেকে প্রায় 25.55 বিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন সম্ভব হবে। পাশাপাশি উপজাত হিসেবে কনডেনসেটও পাওয়া যাবে। বর্তমান বাজার দরে প্রতি ঘনমিটার LNG 65 টাকা। কূপটির সম্ভাব্য গ্যাসের আর্থিক মূল্য প্রায় 4,700 কোটি টাকা। SGFL জানিয়েছে তাদের দক্ষ কর্মকর্তা কর্মচারী এবং বাপেক্সের কারিগরি দলের যৌথ প্রচেষ্টায় এই ওয়ার্ক ওভার কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে সংস্থাটির আওতায় সিলেট 10X, সিলেট 11, ডুপিটিলা 1, কৈলাসটিলা 9, রশিদপুর 11 ও রশিদপুর 13 নম্বর কূপে খনন কাজ এবং কৈলাসটিলা 9 ও বিয়ানীবাজার 2 নম্বর কূপে ওয়ার্ক ওভার কার্যক্রম চলছে। এসব প্রকল্প সফলভাবে শেষ হলে দেশের গ্যাস উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে বিক্ষুব্ধ জনতার পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11 জনে। সর্বশেষ অভিযানে আরও 4 জনকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোয়ালন্দের নতুন পাড়া মাল্লাপুট্টি এলাকার মোহাম্মদ জীবন সর্দার, মাল্লাপুট্টি শাকের ফকিরপাড়া এলাকার সাইফুল ইসলাম শুভ, ফরিদপুরের ডিগ্রিচর বারখাদা গ্রামের মোহাম্মদ ফেরদৌস সর্দার এবং গোয়ালন্দ পৌরসভার আদর্শ গ্রামের বিল্লু। এর আগে একই মামলায় আরও 7 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, যাদের মধ্যে স্থানীয় রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও রয়েছেন। পুলিশ জানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় অজ্ঞাত 3,500 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মোহাম্মদ শরীফ আল রাজীব জানান, গ্রেপ্তারদের মধ্যে 6 জনকে আদালতে সোপর্দ করা হলে একজন 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বাকি আসামিদেরও আদালতে তোলা হবে। এর আগে শুক্রবার রাতে পুলিশের সরকারি কাজে বাধা, পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক SI সেলিম মোল্লা বাদী হয়ে 3,000 থেকে 3,500 অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। টানা ভারী বর্ষণে উত্তরপ্রদেশের আগ্রায় যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে পৌঁছে গেছে বিশ্বখ্যাত তাজমহলের দেয়াল পর্যন্ত। নদীর ফুলে ফেপে ওঠা স্রোত শুধু ঐতিহাসিক স্থাপনাটির কাছেই নয়, তীরবর্তী কয়েকটি বসতিও প্লাবিত করেছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। রোববার 7 সেপ্টেম্বর রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। সাম্প্রতিক সময়ে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের নিম্ন হিমালয় অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের ফলে যমুনার পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। স্থানীয় ইতিহাসবিদদের মতে পানির স্তর 2023 সালের পরিস্থিতির সমান উচ্চতায় পৌঁছেছে, যখন প্রায় 45 বছর পর প্রথমবার তাজমহলের দেয়াল ছুঁয়েছিল নদীর জল। তবে স্মৃতিস্তম্ভটির স্থাপত্য এমনভাবে নির্মিত যে এ ধরনের পানির চাপ সহ্য করতে সক্ষম এবং কোনো ক্ষতি হয়নি। মুঘল আমলের এই অমর স্থাপত্য যমুনার তীরে শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে আছে। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন ইতোমধ্যে কন্ট্রোল রুম চালু করেছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তারও আগে 1978 সালের বন্যায়ও এই পরিস্থিতি তৈরি হয়েছিল। রাশিয়ার অর্থনীতি সম্পূর্ণভাবে ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র এবং এ লক্ষ্যে ইউরোপীয় মিত্রদের সঙ্গে যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তার মতে রুশ তেল কিনতে থাকা দেশগুলোর উপর চাপ সৃষ্টি করা গেলে মস্কোকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করা সম্ভব হবে। বেসেন্ট সতর্ক করে বলেন, ওয়াশিংটন ও ইউরোপ একসঙ্গে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলে রাশিয়ার অর্থনীতি ধসে পড়তে পারে। তিনি উল্লেখ করেন, এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে ইউক্রেনীয় সেনারা কতদিন টিকে থাকতে পারে এবং রুশ অর্থনীতি কতদিন চাপ সহ্য করতে পারে তার হিসাব নিকাশের উপর সব নির্ভর করছে। তার প্রস্তাব অনুযায়ী নতুন নিষেধাজ্ঞা এবং রুশ তেল আমদানিকারক দেশগুলোর উপর দ্বিতীয় পর্যায়ের শুল্ক আরোপ করলে রাশিয়ার অর্থনীতি পুরোপুরি বিপর্যস্ত হবে। তবে এই পদক্ষেপ কার্যকর করতে হলে ইউরোপীয় অংশীদারদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন। গত মাসে ট্রাম্প প্রশাসন রুশ তেল কেনা অব্যাহত রাখায় ভারতের ওপর 50% শুল্ক আরোপ করেছিল, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম কঠোর শুল্ক হিসেবে বিবেচিত। এশিয়া কাপের প্রস্তুতিমূলক ত্রিদেশীয় T20 সিরিজের ফাইনালে পাকিস্তান শারজায় আফগানিস্তানকে 75 রানে পরাজিত করে শিরোপা অর্জন করেছে। তুলনামূলকভাবে স্বল্প রানের পুঁজি নিয়েও পাকিস্তানের বোলাররা শৃঙ্খলাপূর্ণ ও আক্রমণাত্মক বোলিং প্রদর্শন করে প্রতিপক্ষকে মাত্র 15.5 ওভারে 66 রানে অল আউট করে দেয়। প্রথমে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 141 রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ 27 রান আসে ফখর জামানের ব্যাট থেকে। আফগানিস্তানের হয়ে রশিদ
রশিদ খান 38 রানে 3 উইকেট নেন। পাকিস্তানের জয়ের নায়ক ছিলেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ। ব্যাট হাতে 25 রান করার পর বল হাতে তিনি 4 ওভারে 19 রানে 5 উইকেট দখল করেন, যা তার আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারের সেরা বোলিং পরিসংখ্যান। এর মধ্যে তিনি 2 ওভারের ব্যবধানে হ্যাট্রিক সম্পন্ন করেন। ষষ্ঠ ওভারের শেষ 2 বলে দারউইশ রাসুলি ও আজমতুল্লাহ ওমরজাইকে আউট করার পর অষ্টম ওভারের প্রথম বলে ইব্রাহিম জাদরানকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে হ্যাট্রিক পূর্ণ করেন। এবার ফুটবলের খবর। বয়স যেন কেবল একটি সংখ্যা, এ কথার জীবন্ত উদাহরণ ক্রিশ্চিয়ানো রোনালদো। 4 দশক পেরিয়েও গোল করার ক্ষুধা একটুও কমেনি তার, আর সেই ক্ষুধাকে জ্বালানি যোগাচ্ছে অসাধারণ শারীরিক ফিটনেস। সম্প্রতি এক সাক্ষাৎকারে পর্তুগিজ তারকা জানিয়েছেন, ফিট থাকার মূল মন্ত্র হল নিয়মিত শরীর চর্চা, সুষম খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত ঘুম। তিনি বলেন, তিনি কখনো এক জায়গায় বসে থাকতে পছন্দ করেন না, সময় কাটান হাঁটাহাঁটি করে, কখনো পরিবারের সঙ্গে, কখনো ভ্রমণে। প্রতিদিন অন্তত 17,000 পা হাঁটেন, আর ম্যাচের দিনে সেই সংখ্যা আরও বেড়ে যায়। রোনালদোর মতে সুস্থ থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় হলো সঠিক খাবার ও পর্যাপ্ত বিশ্রাম। তিনি প্রতিদিন অন্তত 9.5 ঘন্টা ঘুমানোর চেষ্টা করেন, সাধারণত রাত 11টার মধ্যে শুয়ে পড়েন এবং সকাল 8:30 পর্যন্ত ঘুমান। তার খাদ্য তালিকা নির্ধারণ করেন ব্যক্তিগত পুষ্টিবিদ, আর বাইরের খাবার তিনি সম্পূর্ণ এড়িয়ে চলেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য আস্থা রাখতে পারেন এবি নিউজে। যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বার ও ইমেইলে। সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।